এবার আমাদের এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের এক ঘোষণাতেই সম্ভবত সরকার বিপাকে পড়েছে, বিব্রতকর অবস্থায় পড়েছে। তখন তার ওই ঘোষণা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের কাছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি সরকারের পক্ষ থেকে কেউ। এবং সাকিবের ওই ঘোষণা আন্তর্জাতিক মহলে কি বার্তা যেতে পারে সে বিষয়ে পরে আসছি। তার আগে ঘোষণাটি সম্পর্কে আপনাদের জানাই, নিশ্চয়ই এরই মধ্যে অনেকে জেনেছেন। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সরকার যদি তার নিরাপত্তা দেয় তাহলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলছেন যে আমি দেশে ফিরে আদালতের বিচার প্রক্রিয়া সহ যা যা করার প্রয়োজন সবই করতে প্রস্তুত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবে সরকারকে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনকি তিনি একথাও বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরতে চান। যদি তা সম্ভব না হয়, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন সেই তার নেত্রীর সঙ্গেই তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন, ফেরার চেষ্টা করবেন এবং দেশে ফিরে তিনি তার অবসরের একটা পরিকল্পনার কথাও জানিয়েছেন যে একটা বিদায়ী সিরিজে অংশ নিতে চান। তো সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এর আগে তার যে একাধিকবার দেশে ফেরার প্রস্তুতি এবং সেগুলো কীভাবে ভেস্তে গেল সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন যে 2024 সালের শেষ দিকে, অর্থাৎ তৎকালীন ডক্টর ইউনূস সরকারের আশ্বাসে একবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, অর্ধেক পথ যাত্রাও করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি যখন দুবাই পৌঁছান তখন তিনি জানতে পারেন যে তাকে নিউ ইয়র্ক ফিরে যেতে হবে, তার কারণ তাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। তিনি মন্তব্য করছেন যে 12 ঘন্টার মধ্যে আসলে কি ঘটে গেল আমি জানি না। এরপর আরও একবার তিনি দেশে ফেরার প্রস্তুতি বা পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু ওইবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। এই কারণে তাকে ওই পোস্টের কথা জানিয়ে দেওয়ার পর বলা হয় তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এমন মন্তব্য করে তিনি বলছেন যে আমি বুঝতে পারি না বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কিভাবে এটি হতে পারে। এমনকি ডক্টর ইউনূস সরকার তাকে শর্ত দিয়েছিল যে তিনি যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন তাহলে তার দেশে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তখন তিনি নাকি বলেছিলেন যেটি প্রশ্নই ওঠে না, তার অবস্থান স্পষ্ট। তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন, আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। এসব বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর যারা মুখপাত্রের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু রয়টার্স লিখছে যে তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কোনো গণমাধ্যম তার এই সাক্ষাৎকারের পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলেছে। সেখানে এক গতানুগতিক ধারায় অদ্ভুত এক রিপোর্ট চলে আসছে, মন্তব্য চলে আসছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছেন যে একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে, আমরা জানি যে একটা হত্যা মামলা আর একটা দুর্নীতি সংক্রান্ত মামলা। এবং এই হত্যা মামলার বিষয়গুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, কে শোনে কার কথা। সাকিব আল হাসান বলছিলেন, রয়টার্সকেই জানিয়েছেন যে
তাকে যে মামলায় জড়ানো হয়েছে, যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে, ওই হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন তিনি টরেন্টোতে অবস্থান করছেন। তিনি কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন? যাই হোক, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যে কথাটি বললেন যে যেহেতু তিনি রাজনীতি বেছে নিয়েছেন তার আর ফেরার সুযোগ নেই। আচ্ছা, রাজনীতি বেছে নিয়েছেন বেশ ভালো কথা, তিনি হত্যা মামলার আসামি। তিনি তো বলছেন যে তিনি দেশে এসে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে হত্যা মামলা সহ সেগুলোকে ফেস করতে চান এবং নিরাপত্তাটা চেয়েছেন। তিনি তো বলেননি যে আমাকে জামিন দিতে হবে, আমাকে জামিনের শর্তে দেশে আমি আসতে চাই, এই ধরনের কোনো মন্তব্য তো করেননি। এই যে মবের ঘটনাগুলো ঘটছে, এই যে হামলা, নানান ধরনের রক্তপাতের ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এটি তিনি দাবি করতে পারেন না? তিনি তো জানাতন মানুষ নন, একজন সাধারণ মানুষও এই দাবি করতে পারেন যে আমি বিচারের মুখোমুখি হতে চাই, আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, বিচারের আগেই যেন আমাকে মেরে ফেলা না হয়, সন্ত্রাসীদের আক্রমণের শিকার না হই, মবের শিকার যাতে না হয়। এইগুলোই তো বলেছেন তিনি, এর বাইরে তো অন্য কিছু নয়। তার মানে রয়টার্সকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ যেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি, আবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কথা বলে খানিকটা নিজেকেই পেঁচিয়ে ফেলেছেন। কি উত্তর দিয়েছেন তা তো শুনেছেনই। এবং সাকিব আল হাসান এই কথা বলার কারণ কি? এই যে দুদিন আগেই গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। এই কারণে তার পরপরে তার মাগুরার বাড়িতে হামলা করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তো তিনি তো বলবেন আশঙ্কার জায়গা থেকে যে আমাকে নিরাপত্তা দিলে আমি বিচার মুখোমুখি হতে চাই। তাহলে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়া হবে না? বিচারের মুখোমুখি তারা যে হতে চান সেই সুযোগ দেওয়া হবে না? এই জন্য বলছিলাম যে বিএনপি বিপাকে পড়েছে। কেন বিপাকে পড়েছে? সাকিব আল হাসানের যে পরিচয় সেটি তো একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন সাবেক সংসদ সদস্য হিসেবে তাকে যতটা মানুষ চেনে আন্তর্জাতিক পর্যায়ে, তার চেয়ে তো 10 গুণ 50 গুণ বেশি মানুষ তাকে চেনেন একজন সাবেক অলরাউন্ডার হিসেবে, ক্রিকেটার হিসেবে, খেলোয়াড় হিসেবে। এবং একজন খেলোয়াড় রাজনীতি করতে গিয়ে এভাবে হত্যা মামলায় ফেঁসে যেতে পারেন বা একজন খেলোয়াড় হত্যা করবেন, এটা কেউ বিশ্বাস করবেন? কোনো কোনো ক্ষেত্রে আমি তো মনে করি আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার যে পরিচিতি, তার যে অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে সাকিব আল হাসানের পরিচয়টা তার চেয়েও একটু অন্যরকম। এখন যদি তাকে সেই ধরনের নিশ্চয়তা না দেওয়া হয়, নিরাপত্তা না দেওয়া হয় বিচার মুখোমুখি হওয়ার জন্য, তাহলে বার্তাটা কি যাবে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে শুরু করে গার্ডিয়ান, ব্লুমবার্গ, বিশ্বখ্যাত যে গণমাধ্যম বার্তা সংস্থাগুলো রয়েছে তারা তো একের পর এক শেখ হাসিনার ইন্টারভিউ প্রকাশ করছে, আরও করবে সামনে। এবং এর সাথে সাকিব আল হাসানের বিষয়টি নিশ্চয়ই তারা অন্যভাবে গুরুত্ব দিয়ে দেখবে, যেটি রয়টার্স করলো। অতএব বিএনপি যতটা ফুরফুরে মেজাজে থাকতে চাইছে নানান ধরনের কৌশলে শেখ হাসিনা যাতে না আসে, এটা তো এখনো ওপেন সিক্রেট, লুকোচুরি কিছু নেই। সাকিব আল হাসানও আসবে না যদি এরকম চায়। বিএনপি আসলে কতটুকু আন্তর্জাতিক চাপের মুখে থেকে তার প্ল্যানিংগুলো বাস্তবায়ন করতে পারবে? যোদ্ধা বা কি টার্ম, সব মিলিয়ে পুরো ব্যবস্থা আজকে একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের দিকে ধাবিত, ইংলিশে বলে প্রন টু ফ্যাসিজমের দিকে যাচ্ছে। এটা আমাদের খুব উদ্বেগের বিষয়। এবং রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে অসভ্যতা হয়েছে, বিএনপিকে এখন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এই বেয়াদবকে আর কতটা প্রশ্রয় তারা দেবে। এখন কি তারা তাদের প্রয়োজনে প্রশ্রয়টা দিচ্ছে? যেমন ইউনূস দিয়েছিল, আমরা দেখলাম যে বঙ্গভবনে
যখন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন তখনও বঙ্গভবন আক্রমণের মুহুর্মুহু প্রচেষ্টা, বঙ্গভবনের আশপাশে ককটেল বিস্ফোরণ, অনেক কিছু তো আমরা দেখেছি। মানে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত, সেনা সদস্যদের আহত হওয়া, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন সাহেব তিনি এই মন্তব্য করতে বাধ্য হলেন যে আমি ইংরেজিতে বক্তব্য দিতে চেয়েছিলাম কূটনীতিকদের উদ্দেশ্যে, যাতে আমাদের মেসেজ সারা বিশ্বে পৌঁছে যায়, সেটিও আমি দিতে পারলাম না। আহ আপনি বলছেন যে ফ্যাসিজমের দিকে যাচ্ছে, অবশ্যই মানে ফ্যাসিজমের যে, শুনেন, বুলগেরিয়ার বিখ্যাত বুদ্ধিজীবী দিমিত্রভ ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছে, যারা সারা বিশ্বে স্বীকৃত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাসিজম বিরোধী জাদুঘরে ফ্যাসিবাদের সার্বজনীন ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাক্লেইমড যে 7টা বৈশিষ্ট্য আছে, আমি যেগুলো বললাম আপনাকে, তো সবগুলি তো বাংলাদেশে বিদ্যমান দেখছি। তো এগুলো, এই যে অসভ্যতা, অ্যানার্কিজম, এটাকে যখন আপনি রাষ্ট্রীয় মদত দেন, তখন তো এটা রাষ্ট্রের কালচার দাঁড়ায়। আর বিদেশিরা যেটা ভাববে যে এরা, অনুষ্ঠান হচ্ছিল সাবেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, এখন তো আমাদের সরকারগুলোর প্যাটার্ন আসলে সব নাম বদল করে, যাকে এখন যে নাম হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। তো সেইখানকার ভিতরে কিন্তু রাষ্ট্রপতি যেহেতু, কাজে এটা সর্বোচ্চ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরই বিদেশিরা বুঝলো কোনো সিকিউরিটি নাই। তো এখানে আপনার ওই আপনার কথায়, মুখের কথায় বিদেশিরা এসে বিনিয়োগ করবে, বিনিয়োগ এত সহজ না। ওরা খবর টবর নিয়ে আসবে। যেখানে রাষ্ট্রপতির সিকিউরিটির জন্য মঞ্চে রাষ্ট্রপতির সামরিক অফিসারদের উঠে যেতে হয়। আমি তো এই যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা স্পিকার সাহেব, আমি তো ওনার আচরণও আমি লজ্জিত একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। এত বড় বেয়াদবির পর ওনার উচিত ছিল অনুষ্ঠান বন্ধ করে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দেওয়া যে এটা তদন্ত করো, কারা দায়ী, এই ঘটনা ঘটলো কেন, প্রয়োজনে এই অনুষ্ঠান আবার হবে। এটা তো আপনি সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করলেন, আপনি মব স্টার, মববাজদের সঙ্গে আপোষ করলেন। এই আপোষের রেজাল্ট বিএনপির জন্য ভালো হবে না ভাই, এখন শুনতে অপ্রিয় লাগলেও। এই 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 আপোষ, এই মবদের সঙ্গে আপোষ যেটা বিএনপি করছে, এই আপোষ, এই এই মব একদিন তাদেরকেও কামড় দেবে, অলরেডি দিচ্ছে। আমরা জুলাই অনুষ্ঠানকে কেন্দ্র করে বা 5 আগস্টের অনুষ্ঠানকে কেন্দ্র করে আরেকটি ঘটনা দেখলাম। আহ সেটি প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনূস দর্শক সারিতে বসেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তাকে সম্মান জানালেন, তাকে মঞ্চে ডেকে তার পাশে বসানোর ব্যবস্থা করলেন। ওকে, ভালো, ঠিক আছে, তিনি গুরুজনদের সম্মান দিচ্ছেন। কিন্তু যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শত শত শিশু হত্যার অভিযোগ, যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের খুন নলচে পাল্টে দেওয়ার অভিযোগ, মবক্রেসি সৃষ্টির অভিযোগ, জঙ্গিবাদে উস্কানি দেওয়ার অভিযোগ, একের পর এক মামলা করতে যাওয়া হয়, সেই মামলা গ্রহণ করা হয় না। আপনি নিজেও মামলা করেছেন, সেই মামলা খারিজ হয়ে যায়। সেই ব্যক্তিকে আসলে মঞ্চে ডেকে আমরা এটি কতটা স্বাভাবিকভাবে ধরবো? এটি কেবলই শ্রদ্ধা প্রদর্শন? আর যদি শ্রদ্ধা প্রদর্শন হয়েই থাকে, তাহলে যে শত শত শিশুর যে মানে নিহত হলো, তাদের যে বাবা মা, তাদের প্রতি কি সম্মান জানানো হলো? না, আমি, ওটা হচ্ছে যে অনুষ্ঠান স্থলে ডক্টর ইউনূস সাহেব নিচে মানে মঞ্চের বাইরে শ্রোতাদের আসনে বসা ছিলেন। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী ওনাকে এনে, ডেকে এনে হাত ধরে অনুরোধ করে পাশে বসিয়েছেন। আমি এই রাজনৈতিক শিষ্টাচারকে সম্মান জানাই, তারেক জিয়ার এই ভূমিকাকে আমি স্বাগত জানাই। কিন্তু এই ভূমিকার আরো একটু ভূমিকা রয়ে গেছে, আরো একটু কাজ রয়ে গেছে। সেই কাজটা যদি এখনো তারেক জিয়া সাহেব করে, তার সরকার করে, তাহলে আমরা বুঝবো যে শিষ্টাচারও ভালো, আবার আইনের শাসনও হচ্ছে। আপনি ইউনূসের বিরুদ্ধে অন্য মহসিন সাহেব যখন মামলা করতে গেল, অ্যাটর্নি জেনারেল ঝাঁপিয়ে পড়লো যে না, এগুলো কোনো তদন্ত করতে দেওয়া যাবে না, অন্য মামলায় বলছি, আবার তাকে মঞ্চে ডেকে আনছেন। তাহলে কি আপনি ইউনূসের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ড, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, দেশে মবক্রেসি করা, মববাজদেরকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতি করা, আপনার সুইস ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 44% টাকা বেশি পাচার হয়েছে ইউনূসের আমলে, এগুলোর কোনোটা তদন্ত করছেন না? তাহলে আপনি কি মেসেজ দিচ্ছেন? যে তাহলে কি এই সরকার ইউনূসেরই এক্সটেনশন? তাহলে কি জুন
সালে যে তারেক জিয়া এবং ইউনূসের মধ্যে বৈঠক হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী সাহেবের সঙ্গে, তা সেটা কি এই বৈঠকেরই রেজাল্ট? তাহলে মানুষও বুঝবে, মানুষও আহ, তার মতো করে সিদ্ধান্ত নেবে। আহ, শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে অনেক কিছুই ঘুরে গেল আমরা দেখলাম, এবং আহ আগে থেকেই সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো। এক ধরনের তথ্য উপদেষ্টা বললেন যে যে কেউ সংবাদ প্রচার করলে আহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার আইসিটি থেকে বলা হলো যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, শুধু এই অংশটুকু, অন্য কথা প্রচার করা যাবে। যাই হোক, এক ধরনের কন্ট্রাডিকশন। আহ পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন বক্তব্য দিলেনই, সংবাদ সম্মেলনে উপস্থিত হলেনই, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি ঠিক নয়, করা প্রতিবাদ, প্রতিক্রিয়া, এবং সেখানে যেসব শব্দ ইউজ করা হয়েছে, যে টার্ম গুলো ইউজ করা হয়েছে, সেটা নিয়ে তুমুল সমালোচনা চলছে গত 2-3 দিন ধরে। আবার পরবর্তীতে ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত, বেশি বেশি পাইপলাইনে বেশি বেশি ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছে। মানে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে ভারতের সাথে সম্পর্কের অবনতি আহ এই পর্যায়ে রয়েছে বা উন্নতি হচ্ছে না, সরকার কি শেখ হাসিনা ইস্যুটাকে শুধুমাত্র ক্যাশ করতে চাইছে, নাকি তারা আসলেই আহ আহ, তাদের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে চায়? মানে আমরা আসলে বুঝতে পারছি না, আপনার ব্যাখ্যাটা কি? 24-এর আন্দোলনে নানা বিতর্কিত ভূমিকা, বেআইনি ভূমিকা বলবো, দাম্ভিক ভূমিকা সরকারের থাকতে পারে, কিন্তু ওটাই তো শুধু ইতিহাস না আওয়ামী লীগের। আওয়ামী লীগের ইতিহাস 49 সাল থেকে, 52-র ভাষা আন্দোলনে, 54-র যুক্ত ফ্রন্টে মুসলিম লীগকে কবর দেয়া, 58-র আইয়ুবের সামরিক শাসনের পরে শেখ মুজিব, তখনও বঙ্গবন্ধু হননি, তার আন্দোলন, 62 শিক্ষা, 66 সালে বাঙালির মুক্তি সনদ, ম্যাগনা কার্টা, 6 দফা বঙ্গবন্ধু কর্তৃক ঘোষণা, 69-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 71-এর মহান মুক্তিযুদ্ধ, এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীকালে 96-তে একক শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে কেয়ারটেকার প্রতিষ্ঠার আন্দোলন, এ কোনোটাই তো আপনি বাদ দিতে পারবেন না। আপনি তো ইতিহাস ডিকটেশন দিতে পারবেন না। শুধু 24-এ আওয়ামী লীগ অপরাধ করেছে দেখে আওয়ামী লীগ অপাঙ্ক্ত হয়েছে, আপনি নতুন করে শিয়া সুন্নি ক্রিয়েট করছেন। আপনি একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে এথনিক কোনো প্রবলেম নাই, মোটামুটি একই ভাষা। হ্যাঁ, আমাদের প্রিয়, আমারই আমারই সহনাগরিক পাহাড়িদের ভাষা আছে, আমরা সেটাকেও আমাদের ভাষা মনে করি, আদিবাসী উপজাতি যে নামই বলি, মূলত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যারা 24-এর ছাত্র হত্যা, পুলিশ হত্যায় দায়ী, তাদের আপনি বিচার করেন, কিন্তু আপনি একটা টোটাল জনগোষ্ঠীর 40% মানুষকে ব্ল্যাকলিস্ট করে দেবেন, আপনি শিয়া সুন্নি করবেন। আপনি উমাইয়া বংশ আর আব্বাসি বংশের দ্বন্দ্বের ইতিহাস আমরা দেখিনি? আজকে ইরান ইরাক দেখছি না, সিরিয়া দেখছি না? আমরা কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেব এগুলো কথা বলে? আপনি যারাই যারাই দায়ী বিভিন্ন হত্যাকাণ্ডে, বা আওয়ামী লীগের সময় অনেক দুর্নীতি হয়েছে, আপনি পান্না সাহেব আপনি নিজে এগুলোর প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের অগণতান্ত্রিক সিদ্ধান্ত আছে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, আমরা সেটা তীব্র আন্দোলন করেছি, কিন্তু এখনো তো অবশ্যই। দলীয়করণ বন্ধ হয়নি। এখনো তো বিচার বিভাগ সরকারের সুরে সুরেই কথা বলে। এখনো তো শোন অ্যারেস্টের অর্ডারকে স্টে করে দেয় আপিল বিভাগ, পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, বা এক্সিকিউটিভকে ব্ল্যাঙ্ক চেক দেয় যে কোনো মানুষকে হয়রানি করা। আপিল বিভাগ থেকে জামিন নিশ্চিত হওয়ার পর কোনো লোক সহজে ছাড়া পাচ্ছে না, জেলাররা হাতড়ে বেড়াচ্ছে কোথায় শোন অ্যারেস্ট আছে। তো কোনো কিছু পরিবর্তনও হচ্ছে না, আর আপনি লম্বা লম্বা কথা বলবেন। আপনি শেখ হাসিনার নিউজ শোনেন, 2010 কি 11 সালে আওয়ামী লীগের কতিপয় দল বা আইনজীবী রিট করে তারেক রহমানের প্রচার বন্ধ করে দিল বাংলাদেশের সব টেলিভিশন। উল্টো রেজাল্টে কি হলো? অনলাইনে উনি আরো সক্রিয় হলেন, মাফ করবেন, উনি আরো সক্রিয় হলেন, কারণ উনিও বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যারাও বাংলাদেশের ওই আওয়ামী লীগের মতো জনগোষ্ঠী 35 থেকে 40% জনগোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ আর বিএনপির বাড়িতে কোনো কিছু হলো না। এর আগে জাসদ বাসদ কমিউনিস্ট পার্টিরা ট্রাই করেছিল, পারেনি, কেউ আওয়ামী লীগের কোলে গিয়ে বিলীন হয়ে গেছে। আবার আওয়ামী লীগের আমলে এই যে গণ অধিকার, নাগরিক ঐক্য, তারপরে আপনার কি নাম, গণসংহতি সহ আরো অনেকগুলো, অনেক লম্বা লম্বা কথা, নয়া বন্দোবস্ত, নয়া গণতন্ত্র,
ওই মেনন ভাই, ইনু ভাইদের মতোই শেখ হাসিনার বদলে তারেক জিয়ার কোলে গিয়ে বিলীন হয়ে গেল। আবার গণ অধিকারের এক নেতা তো পার্টির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়ে একটা এমপি হওয়ার জন্য বিএনপির কর্মী হিসাবে জয়েন করলো। আমরা তো এই রাজনৈতিক সুবিধাবাদী দেখছি। তো সুতরাং আওয়ামী লীগ বিএনপির বাইরে তো এখন কোনো কিছু ভাবাও যাচ্ছে না। তা আপনি সেই জনগোষ্ঠীর প্রধানের রাজনৈতিক বক্তব্য, তার অনুষ্ঠান আপনি বন্ধ করতে বলবেন, আপনার ক্ষমতা আছে করেন, কিন্তু এটা তো পারা যাবে না। এটা তো আধুনিক যুগ, গ্লোবাল ভিলেজ, মিডিয়ার যুগ, যার ফলে দেখা গেছে নর্মাল যা দেখতো তার চেয়ে 4 গুণ মানুষ দেখেছে। আগে হয়তো দেখতো খালি আওয়ামী লীগের সমর্থকরা, এখন আমরাও যারা নর্মাল নাগরিক আমরাও আগ্রহ করে দেখেছি যেখান থেকে পেরেছি, যে কি এমন বলেছে বা বলবে যার জন্য এই সরকার এত নার্ভাস। সালাউদ্দিন সাহেব বলছে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়েছে, কোনো আওয়ামী লীগ নাই বাংলাদেশে। তাহলে শেখ হাসিনা দিল্লিতে বসে কি বলছে না বলছে, এতে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত টেনশন কেন? আবার আমার তো দুঃখ লাগছে যে দিন শেষে তো আমি বাংলাদেশের নাগরিক এবং আমি আমার দেশকে নিয়ে গর্ব করি। আমার দেশে তো আন্তর্জাতিকভাবে আমার তো মর্যাদাই নাই যে কতগুলো অযোগ্য কর্মকর্তা, অযোগ্য ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এর একটা প্রতিবাদ করতে 8-9 বার কারেকশন করতে হয়। আবার আপনি সমস্ত শিষ্টাচার লঙ্ঘন করে স্টেটমেন্ট দিয়েছেন, এটা পারেন না। আপনি আপনার প্রতিবাদ জানাবেন ডিপ্লোম্যাটিক ভাষায়। এইটা আমি যদি ভারতও ডিপ্লোম্যাটিক ভাষার বাইরে এরকম কোনো মন্তব্য করতো, পাকিস্তান করতো, আমি তারও প্রতিবাদ করতাম। এবং আপনি জানেন বোধহয় কোনো একটা টক শোয়ে ভারতের এক সাংবাদিক বাংলাদেশকে অসম্মানমূলক কথা বলেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম যে না, আপনার কোনো রাইট নেই আমার বাংলাদেশকে অপমান করা। তো সেরকম আপনি আবার এত জঙ্গি কথা বললেন, আবার পরের দিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সরকারের সিনিয়র মন্ত্রী বৈঠক করে অনুরোধ করলেন যে আরো তেল পাঠান। তার মানে কি আপনি প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ করে আপনি থাকতে পারবেন না? আমি যুদ্ধ চাই না, পরিষ্কার বক্তব্য, যে যাই বলুক। আমি ভারতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, বার্মার সঙ্গে আমি কোনো যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জীবন দিয়ে প্রমাণ করেছে যে যে অগ্রগতি হিটলার করেছিল, কিন্তু এই যুদ্ধ করে অন্য দেশ আক্রান্ত করতে গিয়ে নিজেই ইতিহাসে বিনাশ হয়েছে। আপনি চোখে চোখ রেখে, আপনার স্বার্থ রেখে আপনি ডিপ্লোম্যাটিক ভাষায় সমাধান করবেন, সেই যোগ্যতা বিএনপি সরকার দেখাতে পারছে না। সেই যোগ্য লোক বিএনপি সরকার কোথাও দেয়নি। এবং শেখ হাসিনার কে আমি একটা কথা বলি, আজকে বিএনপি যদি মনে করে যে জেল জুলুম নির্যাতন করে আরো অ্যারেস্ট করবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উধাও করে দেবে, এই চেষ্টা অতীতে আইয়ুব খান, ইয়াহিয়া খানরা করেছিল, ব্যর্থ হয়েছে। ইভেন খোদ আওয়ামী লীগ বিশেষ করে 18-র পর থেকে বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূল করার, ইভেন নানা রকম অত্যাচার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপিও 2001 থেকে 2006, হয়তো বিএনপি সরকারের মদতে হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, কারণ সরকার দায়িত্ব এড়াতে পারে না, 21শে আগস্টে গ্রেনেড হামলা করে 24 জনকে হত্যা করেও আওয়ামী লীগের অগ্রযাত্রা থামাতে পারেনি। এবং ওই দিনও পুলিশের কি বর্বরতা! গ্রেনেড হামলার পর যখন আহতদেরকে লোক একে অপরকে হেল্প করছে, জনগণ গেছে স্বতঃস্ফূর্তভাবে, তখন পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে। আমরা কি এগুলো ভুলে গেছি? আমরা বিভিন্ন সরকারের অগণতান্ত্রিক আচরণ, স্বৈরতান্ত্রিক আচরণ আমরা দেখিনি? আমরা নিজেরা ভুক্তভোগী হইনি? আমরা বিচার বিভাগের দলবাজি করা দেখিনি সব সরকারের সময়? এখন যেন মনে হচ্ছে সব সাধু হয়ে গেছে, একমাত্র আওয়ামী লীগই দোষ করেছে, আর এরা সব আপনার বেহেস্তের প্রতিনিধি, এরা সব স্বর্গের দেবদূত। এরা যে ফ্যাসিস্ট আচরণ করেছে, বিশেষ করে এই জুলাই আন্দোলনের দাবিদার বলে পরিচিতরা বাড়ি ঘরে গিয়ে হামলা করে সমাজের ফেব্রিক নষ্ট করে দিয়েছে। ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি শ্রদ্ধা, পাড়ার মুরব্বীকে দেখলে সম্মান জানানো, তা না করে স্কুলের হেডমাস্টারকে নামিয়ে দিয়েছে, প্রিন্সিপালকে বের করে দিয়েছে, মহিলা প্রিন্সিপালকে তাড়া করেছে। কি বর্বরতা না করেনি! আমি পরিষ্কার বলি, আমি একজন নাগরিক হিসাবে যে কোনো আন্দোলনে থাকব। এই ধরনের তালেবানিকরণ, আফগানিস্তানকরণ, পাকিস্তানিকরণের বিরুদ্ধে আমি সারা দেশের মানুষকে অনুরোধ জানাবো, আইনের শাসনের জন্য প্রয়োজনে আবার আন্দোলন করতে হবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। এটা করলে এই দেশ থাকবে না। আমরা বর্বর হিসেবে পরিচিত হবো, আমরা তা না। ইভেন এই তরুণ প্রজন্মেরও অনেকদের সঙ্গে আমার কথা হয়,
তারাও ক্লান্ত তাদের কিছু ভাই বোনদের এই আচরণ দেখে, এই মব তাহলে মবগিরি দেখে। আমার শেষ প্রশ্ন যে এই সবগুলোকে কেন এখনো প্রশ্রয় দেওয়া হচ্ছে? আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার তার যে ওপেন সন্ত্রাসী কর্মকাণ্ড, একের পর এক ঘটনা, মামলা ঠিকই অনেক সমালোচনা করা হয়েছে, কিন্তু স্পর্শটা করা যাচ্ছে না। সরকারের দুর্বলতা কোথায়? মানে কেন এগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? তাদের ভীষণটা কি আসলে? এটা তো বিএনপি ভালো বলতে পারবে বা সরকারের কেউ, তবে আমি যেটা মনে করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু সালাউদ্দিন আম্মার না কি নাম রাকসুর জিএস, আমার লজ্জাও লাগে। আমি ওই বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর শামসুজ্জোহা, ইতিহাস ইতিহাসের এক হুম। সূর্য। সেই নেত্রী, এবং সেটা সব আন্তর্জাতিক মিডিয়ায় তখন খবর হয়েছিল 2024-এর 5ই আগস্ট এখন আর হওয়ার হচ্ছে পরে নাকি? এমন কোন এখন কিন্তু অনেকের এই মিডিয়া ডাউটটা না। চলে এসেছে। কি ঘটলো সুবিধা, ঘটলোটা কি যে সেই নেত্রীকে এখন মানে তার দেশে ফেরাটাকে একটা মানবিক স্টোরি করা হচ্ছে, তার সাহসকে সামনে নিয়ে আসা হচ্ছে। মানে 2024-এর 5ই আগস্টে গণ আন্দোলনের গল্পটা কি এখন আর আন্তর্জাতিক মিডিয়া সেভাবে বিশ্বাস করছে না? মানে তারা শেখ হাসিনার বয়ানটা তুলে ধরার, তো কারণ আপনি আমাকে যদি একটু সুযোগ দেন, মানে যতই ভালো স্টোরি হোক, বয়ানটায় যদি বিশ্বাস না থাকে, আন্তর্জাতিক মিডিয়া তো এই বয়ান তুলে ধরার জন্য কোনো স্পেস দেবে না। মানে এটা তো আওয়ামী লীগের মিডিয়া না, রয়টার্স, ডয়চে ভেলে। তাহলে সেটা ঘটলো কি করে? না, এখানে একটা জিনিস কিন্তু বলতে হচ্ছে যে যেই বয়ানটা তুমি বলছো, আমি ডেফিনেটলি এই ব্যাপারে আমি জোর গলায় বলতে পারি যে there has been a very strong questioning of that narrative. ওই যে narrative যে here is a dictator, she has been thrown out, people's uprising, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে পৃথিবীর ম্যাক্সিমাম মিডিয়া এটা জানে। there is a huge question mark before that narrative. ওই ন্যারেটিভটা চ্যালেঞ্জ হয়েছে, সিরিয়াসলি চ্যালেঞ্জ হয়েছে। এবং তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর যারা ক্ষমতায় এসছে, মহামান্য ইউনুস টিউনুস, এরাই তো হই হই করে, ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা এটা প্রমাণ করে দিয়েছে নিজেদের বাহাদুরি দেখাতে গিয়ে, এবং তারা কত বড় মাস্তান এটা দেখাতে গিয়ে, যে অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট এ পপুলার আপরাইজিং। ইউনুস নিজে বলেছেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। তো তুমি যদি এটা বলো, শেখ হাসিনা চলে যাওয়ার পর তুমি দেশের ক্ষমতায় থেকে যদি তুমি আমেরিকাতে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে দাঁড়িয়ে হলো মেটিকুলাস ডিজাইন, ইন্টারন্যাশনাল মিডিয়া যারা প্রপারলি ট্রেন্ড জার্নালিস্ট, তারা তো হোয়াট ওয়াজ দ্যাট মেটিকুলাস ডিজাইন, লেটস ফাইন্ড আউট। তো ওই মেটিকুলাস ডিজাইনের খোঁজ খবর নিতে গিয়ে সবাই বুঝেছে যে এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল। এখানে ছাত্রদের ব্যবহার করা হয়েছে, যুব শক্তিকে ব্যবহার করা হয়েছে, তাদের সেন্টিমেন্টকে কাজে লাগানো হয়েছে, বাট বাই হুম? এর মধ্যে ফরেন অ্যাক্টার্সরাও ছিল, এর মধ্যে দেশের ভিতরে লোকজন যারা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখো নবনীতা, এখানে তো কে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে আন্দোলন, কে সেই আন্দোলনের আসল মানে হোতা, এটা নিয়ে তো মানে এই ন্যারেটিভ ক্লেমিং এর মধ্যে তো নিজেদের মধ্যে এদের খাওয়া খাওয়াই হয়েছে। বিএনপি বলছে না না, তোমরা এইসব শুধু ওই দু চারটে ছেলে ওই যারা পরে এনসিপি করলো ওদের নেতৃত্বে এটা হয়নি। আমাদের নেতা তারেক রহমান, উনি ওখান থেকে বসে এই জিনিসটা করেছেন, লন্ডন থেকে বসে। হ্যাঁ, সালাউদ্দিন বলছে আমরা এটা করেছি, অনেকে জামাতের নেতারা বলছে আমরা এটা করেছি। তো পড়ে গেল কাড়াকাড়ি, আগে কে বা প্রাণ করিবে গো দান। তো এখানে আগে কে বা প্রাণ দান না, আগে কে দাবি করবে কে কত বড় সে। এটা করতে গিয়ে শুধু ইন্ডিয়ান মিডিয়া না, আমরা তো প্রথম দিকে বলে এসেছি, আমি ডে ওয়ান থেকে, কেন আমি তার আগে কি প্ল্যানিং হচ্ছে সেটাও জানতাম, কারা করছে এটা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, ব্যুরো অফ ইন্টেলিজেন্স, আই ক্যান টেল ইউ দ্য নেমস অফ দ্য পারসন ওয়েরি, তার মধ্যে গেলাম না এখানে। কিন্তু আমরা জানতাম, কিন্তু যারা জানতো না তারা এই সব বীরপঙ্গবদের হুম্বি তুম্বিতে জেনে গেল যে এইটা কোনো পপুলার আপরাইজিং ছিল না। ইট ওয়াজ নট এ রোমানিয়ান আপরাইজিং দ্যাট থ্রি আউট চেসেস্কো, নিকোলাই চেসেস্কো। দিস ওয়াজ এ প্ল্যান্ড রেজিম চেঞ্জ অপারেশন লাইক 2013-14 ইউরো ময়দান অপারেশন, যেটা হয়েছিল ইউক্রেনে, যেখানে প্রো রাশিয়ান গভর্নমেন্ট যা ছিল ওই লুকাশেঙ্কো ওদের,
তাদের পতন ঘটে। এই যে জোকার, আমি জোকার বলছি কেন, জেলেন্সকি অ্যাকচুয়ালি ইজ এ কমেডিয়ান, হি ওয়াজ এ পপুলার কমেডিয়ান। তো ওখানে জেলেন্সকিকে এই আমেরিকান ডিপ স্টেট যে অপারেশন করে বসেছিল, রেজিম চেঞ্জ অপারেশন, এটাও ওই টেমপ্লেটেরই রেজিম চেঞ্জ অপারেশন, ব্যাপক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জনরোষটাকে তৈরি করা, ফ্যানিং দ্য ফ্লেমস। তো এই ব্যাপারগুলি এখন অনেকে জানে, ওয়েস্টার্ন মিডিয়া জানে, জাপানিজ মিডিয়া জানে। এবং এখানে কিন্তু আমি একটা জিনিস বলবো, এখানে আমাদের মতো কিছু লোক যারা প্রথম দিন থেকে এটা বলে এসছে, উই আর সাকসেসফুল। এর জন্য দেখবে ওই ওই ইউনুসের যে প্রেস সেক্রেটারি শফি ভাই দেখবে চেঁচামেচি করে, ইন্ডিয়ান মিডিয়া $1 বিলিয়ন খরচ, আমরা ভাই $5 ভৌমিক, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ভারত সরকার এই সংবাদ সম্মেলনটা শুধুই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে দিয়েছে সেটা ভাববার তো কারণ নাই, কারণ তারা তো তাদের অতিথিকে বলতেও পারতেন যে প্লিজ আপনি করবেন না, মানে অন্যভাবেও ব্যাপারটা সামাল দেওয়ার উপায় ছিল। না, আমার প্রশ্নটা হচ্ছে আসলে ভারত সরকার কি বার্তা দিতে চায়? বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম লিখছে যে ভারত সরকারের অনেক কর্মকর্তারাও শেখ হাসিনার উপর বিরক্ত, যে শেখ হাসিনা যে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। ওদিকে অনেকে বলছে, যে কথাটা আগেও অনেকবার প্রচারের চেষ্টা হয়েছে, যে ভারত নাকি তাকে ইউরোপের কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে। ভারত সরকারের বিধিনিষেধের মুখেই নাকি তিনি ভিডিওতে আসতে পারছেন না। ভারত সরকার আসলে কি বার্তা দিতে চাইলো তারেক রহমান সরকারের কাছে? কারণ এর মাধ্যমে তো আসলে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যেটা বলেছেন, এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে যে ভারত ভালো সম্পর্ক চায় না খারাপ সম্পর্ক চায়। ব্যাপারটা এমন জায়গায় গেছে। শামা ওবায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দ্য চয়েস ইজ ইয়োর্স, ইটস নট ইন্ডিয়াস চয়েস। ইন্ডিয়া রিচড আউট টু ইউ। ইন্ডিয়া এই বিএনপি আসার পরে, বেগম জিয়ার ফিউনারাল থেকে শুরু করে তারেক রহমান ইলেক্টেড হওয়ার পর থেকে আমাদের রিচ আউট করার ক্ষেত্রে কিন্তু কোনো খামতি ছিল না, বরং উল্টো ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, যে তারেক রহমান দিল্লিতে আসবে কি আসবে না এই নিয়ে ইন্ডিয়াকে ঝুলিয়ে রাখার একটা ব্যাপার হচ্ছে, যাই তার মধ্যে আমি গেলাম না। কিন্তু এখানে এটা মত প্রকাশ, শোনো এখানে একটা পরিষ্কার করা, ভারত সরকার শেখ হাসিনা যে একটা ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া বলে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে, তার মত প্রকাশের অধিকার আমি কার কথায় বঞ্চিত করব? যে সরকারের ওপর আমার রিয়েলি কোনো আস্থা নেই, তাই তো? এখানে আমি তোমাকে একটু পেছনে নিয়ে যাচ্ছি। এই যে লোকে অভিযোগ করে যে ইন্ডিয়া পুটস অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, ইন্ডিয়া তো কিছু কিছু ছাগল যারা বাংলাদেশ বোঝে না তারা এইসব কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি সরকার দুবার ক্ষমতায় এসছে যখন ওখানে অন্য সরকার, হ্যাঁ, প্রথমে বাজপেয়ী যখন ক্ষমতায় আসেন 98-এ, 2001-এ আমরা জানি বিএনপি ওখানে ক্ষমতায় আসে, ইন্ডিয়া রিচড আউট টু বিএনপি। তারেক রহমান তখন কিছুই ছিলেন না, শুধু হাওয়া ভবন টবন করতেন। তো ওনাকে ভারতে রিসিভ করেনি, হি গট এ রয়্যাল ওয়েলকাম, হি ওয়াজ নাথিং। উনি পার্টিরও তেমন কিছু ছিলেন না, গভর্নমেন্টের তো কিছু নাই, বাট হি ওয়াজ রিসিভড। কিন্তু তারপরে ইন্ডিয়ার অভিজ্ঞতাটা কি? তারেক রহমানকে রিসিভ করা হলো, আম্বানির সাথে মিটিং হলো, তারপরে কি হলো? তারপরে হলো 10 অস্ত্র, যার মধ্যে তারেক রহমান ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। হাওয়া ভবন ইনভলভ ছিল এবং সাম অফ দি সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার। তো তার মধ্যে না গিয়ে আমি একটা কথা, ওয়াই শুড উই ডিনাই শেখ হাসিনা the right to speak just because a government there যারা মিডিয়া ব্ল্যাকআউট করছে, যারা গণতন্ত্রের নামে প্রহসন করছে? আরে আমার এখানে তো এইটা হয় না। আমার এখানে তো কংগ্রেসকে ব্যান করা হয়নি, কংগ্রেস ইলেকশন হেরে গেছে। আমার এখানে তো রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে তার বক্তৃতা গ্যাগ করা হচ্ছে না, বা মিডিয়াকে বলা হচ্ছে না उसको मत दिखाओ, শুধু মোদিকে দিখাও, এরকম তো না। হ্যাঁ, আমাদের এখানে এই মিডিয়াতে কি পরিমাণ পাবলিসিটি এই ছেলেবেলে, বাচ্চা ছেলেবেলেরা পেয়েছে, ককরোচ পার্টি বা যাই বলো এদের। ওয়াই? বিকজ দিস ইজ এ ডেমোক্রেসি, এখানে উই স্টপ নোবডি। তো এইটা জেনুইন। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা শেখ হাসিনা শুধু নয়, এই ধরনের অন্য কোনো যদি ব্যক্তিত্ব ভারতে শেল্টার পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিস কিন্তু করা হয়েছে। দালাই লামা ইজ এ বিগ এক্সাম্পল, কিন্তু অন্য ছোটখাটো এক্সাম্পলও রয়েছে ইন দ্য পাস্ট। আর এখানে আরেকটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে ইট ইজ নট অনলি ইন্ডিয়া উইচ হ্যাজ টু ডিসাইড হোয়াট ইট ওয়ান্টস উইথ বাংলাদেশ। উই ওয়ান্ট গুড রিলেশন। এখানে বাংলাদেশের এই বর্তমান সরকারকে ঠিক করতে হবে তারা ভারতের সাথে কি চায়।
একটা জিনিস আমি পরিষ্কার হচ্ছি, তোমরা এটা যদি ভাবে এই সরকার যে ভারতকে নিয়ে খেলা করা যায়, হ্যাঁ, যেটা ইউনুসের একটা ভাব ছিল যে আমেরিকা আমার পেছনে আছে, এইটা মাথার থেকে বের করে দেওয়া দরকার। কেন প্রত্যেকটা ব্যাপারে ওই কাঁচা মরিচ থেকে তেল, যেটা তুমি বললে ডিজেল, ইন্ডিয়ার কাছে কোনো আমেরিকা এসে এখানে ডিজেল ফিজেল দিয়ে যায় না, বুঝতে পারছো? বিপদে পড়লে তখন ইন্ডিয়া, আর অন্য সময় বাহাদুরি করার সময় অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স। এই জিনিস থেকে বিএনপি কে বেরিয়ে আসতে হবে। ইউ ওয়ান্ট ফ্রেন্ড, তোমার বন্ধুত্ব যদি চাও তো ট্রাই টু বিহেভ লাইক এ ফ্রেন্ড, তাহলে বন্ধু সুলভ ব্যবহার করো। ওই তিন রকম, দেশে একরকম কথা বলবে, এখানে এসে ভালো কথা বলবে, আর যখন প্রয়োজন হবে তখন আমাকে ডিজেল দাও, আমাকে অমুক দাও, আমাকে তামুক দাও। হ্যাঁ, এই জিনিস চলবে না। হ্যাঁ, যে আমার সাথে ভালো সম্পর্ক আমি চাই, আমি দিল্লিতে আসলাম, ঘুরে গেলাম, আর তারপরে গিয়ে আমি ওই আওয়ান থেকে বসে চিটাগাঙে 10 লাখ অস্ত্র, পরেশ বড়ুয়া ওখানে বসে অপেক্ষা করছে। উই আর নট ফুলস, আমাদের একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে, আমরা খবরটা ওর সব রাখি কে কি করছে বাংলাদেশে। হ্যাঁ, আমরা যদি পাকিস্তান একটা হোস্টাইল দেশ, সেখানে খবর রাখতে পারি, আরো অনেক কিছু করতে পারি, তার মধ্যে বিশদভাবে ওই নায়িকা। আমরা বাংলাদেশে এইসব জিনিস করতে পারি, আমি কোনো হুমকি দিচ্ছি না, কিন্তু বাস্তবটা বলছি। তাই জন্য কেউ যদি এটা মনে করে যে এই ইন্ডিয়া আবার কি, আমরা তো বড় চাচাকে ধরে রাখছি। হ্যাঁ, আমাদের কাছে বড় চাচা, তাহলে তারেক বড় রহমান চাচা দিয়ে সরকারের মাছ সঙ্গে ধরাবে। সম্পর্ক ভালো করাটা অগ্রাধিকার নয় এই মুহূর্তে ভারতের। না, সম্পর্ক ভালো করবে অন মাই টার্মস, নট অন দ্য টার্মস অফ তারেক জিয়া। সরি, কেন তারেক জিয়া যদি বাংলাদেশ ফার্স্ট বলে, আমিও ইন্ডিয়া ফার্স্ট বলবো। তারেক জিয়া যদি বলে আমরা মিউচুয়াল বোঝাপড়া করে আই এম অল ফর ইট, সে যদি খুব জোরালো ভাবে বাংলাদেশ ফার্স্ট বলে, আর তারপরে বসে অন্য দেশ যারা পাকিস্তানের সাথে হবনব করে, পাকিস্তানের টেররিস্ট এলিমেন্টরা এখানে আসা যাওয়া শুরু করেছে, সেটা বল থাকে, তাহলে আমি ভালো ব্যবহার কেন করবো? তাহলে আমাকেও যে ব্যবস্থা সেটা করতে হবে। এহতেশাম জাহিনের মতো লোক যদি একবার না দুবার বাংলাদেশে এসে ঘুরে যায়, এসে এইসব আজমি টাজমি রেজাকুল হায়দারদের সাথে মিটিং করে, আমরা কি জানি না বনানী ডিওএইচএস এর কোন রাস্তায় কোন বাড়িতে বসে মিটিং হচ্ছে? উই নো এভরিথিং এন্ড উই হ্যাভ গট দ্য টেকনোলজি টু হিট দিস পিপল। এখানে বাংলাদেশকে একটা চয়েস নিতে হবে, ইউ ওয়ান্ট ফ্রেন্ডশিপ, বি আপফ্রন্ট। কিন্তু এখানে আমাকে এসে ভুজুং বাজুং দিয়ে দিল্লিতে এসে একরকম কথা বলে গিয়ে ওখানে আরেক জিনিস করবে, আর ভাববে আমরা জানি না, আমরা জানি বাংলাদেশে কে কি করছে। উই এক্স্যাক্টলি এবং সেটার জন্যই কি পাল্টা জবাব শেখ হাসিনা দিল্লিতে ভারতের জন্য? শেখ হাসিনার ব্যাপারটা হচ্ছে এটা ইন্ডিয়ান ট্র্যাডিশন ভাই। আমেরিকা বা চায়না তুমি ক্ষমতা থাকলে তোমার গুরুত্ব আছে, ইন্ডিয়া কিন্তু তা না। ইন্ডিয়া কিন্তু চীনের রক্তচক্ষু উপেক্ষা করে 1959 থেকে দালাই লামাকে এখানে শেল্টার দিয়েছে। তাই জন্য শেখ হাসিনা এবং শেখ হাসিনা কামস উইথ এ পাস্ট। প্রেস ব্রিফিংয়ে তো তিনি সেগুলোর সবগুলো উত্তর দেননি। উত্তর না দেওয়ারও অবশ্য কারণ আছে, সবকিছু কিন্তু এইভাবে প্রকাশ করা যায় না। তো আমি যেটা ভাবছি, আমি যেটা মনে করছি, আমার সাথে অনেকে আমার একমত আছে, আমার বন্ধু বান্ধব তাছাড়া সংবাদপত্র জগতে আছেন, এখানে আছেন, দেশে আছেন, তো তারা একই কথা বলছেন যে নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজির কথা তিনি ভাবছেন, যে কিভাবে এখন কি করা হবে। যেমন তিনি কতগুলি দাবি তুলেছেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যারা বন্দী আছেন, রাজনৈতিক বন্দী ভাবে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তো এইগুলো শুনে আমার মনে হয়েছিল যে 7ই মার্চে যে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে, তিনি 4টি দফা দিয়েছিলেন যে এগুলো মানা হলে সামরিক, শেষটা ছিল সামরিক আইন তুলে নিতে হবে, তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। সেটা ছিল একটা ভিন্ন পরিস্থিতি। তো এখন আমরা যেটা দেখছি যে শেখ হাসিনা তিনি একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই করছেন, কিন্তু আমার যেটা মনে হয় তার এখন এই ঘোষণার পর যেটা দেশের বাইরে যে আলোচনা হচ্ছে, আপনি উল্লেখ করেছেন পত্রপত্রিকা আলোচনা হচ্ছে, ভালো হতো যদি এই দেশের ভেতরে এই পত্রপত্রিকা, এই মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা না হতো, দেশের মানুষ এটা দেখতে পারতেন এবং দেশের মানুষ ভালো করে বুঝতে পারতেন, ভালো করে আলোচনা করতেন। এখন যেটা আমরা দেখছি বিভিন্ন পত্রিকায়, আপনি যেমন উল্লেখ করেন, আমরাও দেখছি এ নিয়ে আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা যেটা, এই ধরনের আলোচনার মধ্যে এই ধরনের আলোচনা করতে গিয়ে আপনার কোনো নিষেধাজ্ঞা, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেমনটি বর্তমান সরকার যারা বলছেন তারা গণতন্ত্র চান, দেশের স্থিতিশীলতা চান,
তো সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করাটা আমার মনে হয় ঠিক হয়নি। কিন্তু আমরা আলোচনা হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ এটা দেখেছে, তারা সামাজিক মাধ্যমে দেখেছেন। এবং আমরা এটাও জানি বহির্বিশ্বে বিভিন্ন পত্রিকা, আমার হিসাব মতে 92টি গণমাধ্যম নিউজ আউটলেট শেখ হাসিনা এটা ওনার প্রেস কনফারেন্সটা তারা কভার করেছেন। এখন যেটা আমি মনে করি যে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে তিনি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করা দরকার, একটা গ্রুপ তৈরি করা দরকার। যেমনটি আমরা যা 71 দেখেছি, আপনি 71 সম্বন্ধে নিশ্চয়ই যা পড়েছেন ভালোই জানেন, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু তো পাকিস্তানি আমলে পাকিস্তানের সেনাবাহিনী ওটাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু দ্বিতীয় টিয়ার, সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ যেটা বলি, তিনি তৈরি করে গিয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, বাকি যারা ছিলেন, এরা মুক্তিযুদ্ধ পরিচালনা করলো, মুক্তি বাহিনী গঠন করলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশকে বঙ্গবন্ধুর ইন্সপিরেশনে, বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা দেশটাকে স্বাধীন করে দিলেন। তো শেখ হাসিনার ব্যাপারে আমার মনে একটা সময় এসছে, তিনি তার যে আশেপাশে যারা আছেন আওয়ামী লীগের, দেশের ভিতরে আছেন, এখন দেশের ভিতরে সমস্যা হচ্ছে তিনি যাকে দায়িত্ব দিবেন হয়তো তিনি দায়িত্ব নিতে অপারগ হবেন, যেহেতু গ্রেপ্তারের একটা ভয় আছে। কিন্তু আবার আমরা এটাও মনে করি যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে আসবেন, এই বিষয়টা বাংলাদেশ সরকার বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা এটা যাতে এবং সিরিয়াসলি এটা নেন এবং তারা বিবেচনা নেন এবং তাদের যারা মন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদে আছেন, তারপর আপনার অস্থায়ী রাষ্ট্রপতি আছেন, এদের এখন দায়িত্ব হবে তারা এটা এত মন্তব্য না করে, অনেকেই দেখছি আমরা মন্তব্য করছেন কেউ শেখ হাসিনা আসলে কি হবে, গ্রেপ্তার করা হবে, ঠিক আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু তিনি তো ঘোষণা দিয়ে করেছেন। এতদিন তো সবাই বলে বেড়াচ্ছে, এমনকি পত্র পত্রিকাও বেশ কয়েকটি আমাদের যে গণ্যমান্য পত্রিকা যাদেরকে বলি, সম্পাদক যাদেরকে বলি, তারাও বলে বেড়াচ্ছেন এখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেছেন। না, শেখ হাসিনা যদি পালিয়ে যাননি এটা আমরা জানি, ওনাকে সেনাবাহিনী এসকর্ট করে দিল্লিতে পৌঁছে দিয়েছেন। তো যেই ব্যক্তি পালিয়ে যান তিনি তো আর দেশে ফিরেন না। তো শেখ হাসিনা তো পালিয়ে যাননি, তিনি নিজে ঘোষণা করেছেন প্রকাশ্যে পৃথিবীর সামনে তিনি দেশে ফিরবেন। এখন সরকারের দায়িত্ব হবে যে ওনাকে কিভাবে অভ্যর্থনা জানানো হবে, সেভাবে অভ্যর্থনা জানানো হবে, কিন্তু তার যে নিরাপত্তা, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তার নিরাপত্তা কি হবে এবং তার যে আইনি প্রক্রিয়াটা শুরু হবে, তিনি বলছেন তিনি জেলে যাবেন, এমনকি তিনি বলছেন তিনি ফাঁসির মঞ্চেও যাবেন, সেটা তিনি বলেছেন। কিন্তু তার মানে এই না যে ওনাকে যারা আছেন ক্ষমতায় তার সরাসরি একদম ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। একটা আইনের ব্যাপার আছে, রুল অফ ল আছে, এটা সরকারের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা। এবং শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন এটা কিন্তু সরকারকে এমন একটা পরিস্থিতিতে দিয়েছে যে সরকার এতদিন সরকার এবং সরকারের সমর্থক যারা আছেন এবং ইউনূসের আমলে যারা এই কাজগুলো করেছেন তারা কিন্তু একটু বিব্রত বোধ করছেন। তো তারা বিব্রত বোধ না করে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে এটা তাদের বিবেচনা করা উচিত। আর শেখ হাসিনার যেটা দায়িত্ব হবে, তিনি তার আশেপাশে তিনি একটা সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ তৈরি করবেন এবং সেই নেতৃত্বের মাধ্যমে উনি কিভাবে দেশে ফিরবেন এটা পরিষ্কার করতে হবে। এবং আওয়ামী লীগ এবং বিএনপি এর মধ্যে আমি যেটা মনে করি এমন একটা পরিস্থিতি হতে হবে যে দুইটি দল একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করুক এবং সে সময় এসছে একটু নেগোসিয়েশনের মাধ্যমে তারা কথা বলুক। শেখ হাসিনা দেশে যাবেন, দেশে গেলে পরিস্থিতিটা কি হবে। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা করেছিল যে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান সরকারের, বর্তমান বাংলাদেশ সরকারের কোনো যোগাযোগ হয়েছে কিনা, মানে কিসের ভরসায় তিনি দেশে যাওয়ার কথা বলছেন। আপনি যখন 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে ওই যে 25শে মার্চে বঙ্গবন্ধুর গ্রেফতার হওয়া পর্যন্ত ঘটনাবলীর সঙ্গে মেলালেন, তখন খুব পরিষ্কার হলো আপনি বলছেন যে শেখ হাসিনাও কয়েকটি দফা দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে, রাজবন্দীদের মানে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, মামলা হামলা বন্ধ করতে হবে, না হলে কি হবে। বঙ্গবন্ধু তো বলেছিলেন
যে না হলে অ্যাসেম্বলিতে যোগ দেবেন না, এবং তাতে বোঝা গেছিল যে তখন পাকিস্তানি বাহিনীর সঙ্গে মানে পাকিস্তান সরকারের সঙ্গে একটা সরাসরি মুখোমুখি সংঘাত, এবং 25শে মার্চে এসে বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন তার দল তৈরি, মানে তার অনুপস্থিতিতে কারা চালিয়ে নেবেন স্বাধীনতার সংগ্রাম সেটা তৈরি। এখন শেখ হাসিনা কি করবেন, মানে তার এই দাবিগুলো না মানা হলে, তিনি তো সেরকম কিছু বলেন নাই। তিনি বলেছেন তিনি ফাঁসির মঞ্চের দিকে যাবেন, কারাদণ্ড বরণ করবেন। তখন তো তাহলে তাকে আওয়ামী লীগ টিকিয়ে রাখতে একটা উত্তরসূরি নির্বাচনের দিকে যেতেই হবে। সেটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বটে নাকি? আপনি আসলে ভাবছেন, অনেক বিশ্লেষক বলছেন যে তারেক রহমান সরকারের সাথে কোনো বোঝাপড়া ছাড়া তো আর শেখ হাসিনা আওয়ামী লীগ এরকম একটা ঘোষণা দিতে পারে না, বা আন্তর্জাতিক চাপের কথাও তো হচ্ছে। সেটা আছে, আন্তর্জাতিক চাপের কথা আছে। আর একটু পরিষ্কার করে নিতে হয়, 1971 সালে যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো এবং তাজউদ্দিন সাহেবের মন্ত্রিসভা সরকার গঠন করলেন, সেটা একটা পরিস্থিতি ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা ছিল। এখন তো সেরকম পরিস্থিতি নেই, এবং এমন হবে না যে এখানে পাকিস্তানের মতো 71-এর মতো একটা পরিস্থিতি হবে। শেখ হাসিনা নিজ স্বাধীন দেশেই ফিরবেন, এবং যারা এখন ক্ষমতায় আছেন তারাও স্বাধীন বাংলাদেশেই ক্ষমতায় আছেন। অতএব আমি যেটা মনে করি, আন্তর্জাতিক চাপ তো একটা থাকবে। আমরা ইদানিং দেখেছি অনেক কূটনৈতিক কার্যকলাপ হচ্ছে, মার্কিন দূত এসছেন, ঢাকায় ছিলেন, এবং বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন, সাবির হোসেন চৌধুরীর সাথে কথা বলেছেন, ভারতীয় হাইকমিশনের সাথে কথা বলেছেন, হাইকমিশনার আবার দিল্লিতে কলকাতাতে গিয়েছেন। তো অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এটা সরকারও জানে, শেখ হাসিনাও জানেন। এখন যেটা বললাম যে শেখ হাসিনা যেটা বলছেন, যা আমরা শুনেছি সেই সংবাদ সম্মেলন থেকে, যে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আমার মনে হয় এখন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, দুই দলেরই একটু যোগাযোগ করার দরকার। এখন সরাসরি যোগাযোগ না করলে, এবং আওয়ামী লীগ তো খুবই তাদের যে শেখ হাসিনার ভাষণে এবং যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের কথাবার্তায়, বিশেষ করে 5ই আগস্টের পর আমরা যে কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি, যে আত্মবিশ্বাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এটা আমরা সামাজিক মাধ্যমেও দেখছি এবং বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমেও দেখছি। সরকারের দায়িত্ব হবে আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করা। এখন তারা বলতে পারে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, তো নিষিদ্ধ দল বলে কোনো ইয়ে নাই। নিষিদ্ধ দল তো আওয়ামী লীগ 71-এ ছিল, যে আওয়ামী লীগ 71-এর নিষিদ্ধ দল কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে দিয়েছে। এই রেকর্ড গুলো সামনে আছে আওয়ামী লীগের। আর যদি বিএনপি সরকার যদি অপারগ আলোচনা, সরাসরি যোগাযোগ না করতে চান, তাহলে একজন মধ্যস্থতাকারী দরকার। মধ্যস্থতাকারী দল হতে পারে, কয়েকজন ব্যক্তি হতে পারে, যাদেরকে এই সরকার বিশ্বাস করেন, সরকার আপনার কনফিডেন্স এদের উপর আছে। আবার একই সাথে যে আওয়ামী লীগও তাদের সাথে তাদের মাধ্যমে কথা বলতে রাজি আছেন। আমার মনে এই একটা পথ আছে। কেন পরিস্থিতি তো এমনি খুব ঘোলাটে পরিস্থিতি এই জন্য, যে পরিস্থিতি ইউনূস আমলে করা গেছে, সেই পরিস্থিতিতে কিন্তু বিএনপি আটকে আছে। বিএনপির দায়িত্ব হবে, বিএনপি সরকারের দায়িত্ব হবে যে ইউনূস যেই লেগেসিটা, ডার্ক লেগেসিটা রেখে গেছেন, সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ইউনূসের করা যে বোঝাটা, এই বোঝাটা তারা নেবেন কেন? এবং তাদের ভাবা উচিত যে অতীতে সবসময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ, বিশেষ করে এরশাদের আমল থেকে যদি আমরা দেখি, বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তো ভবিষ্যতেও ওই যতই মানুষ স্বীকার করুক বা না করুক, যে এখন যে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ আর নেই, আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ অবশ্যই আসবে। এবং আওয়ামী লীগ, বিএনপি আমাদের দেশের ইতিহাসে মিলে একটা কিন্তু অলিখিত, আনঅফিসিয়াল একটা 2 পার্টি সিস্টেম হয়ে গেছে। তো বিএনপির এটা বোঝা উচিত যে আওয়ামী লীগের সাথে কথা বলতে হবে, একটু বোঝাপড়া করতে হবে। আওয়ামী লীগও সেটা জানে, এবং সেটা যদি আলোচনা করতে পারেন তারা, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে কথা বলেন, আওয়ামী লীগও যদি বিএনপির সাথে কথা বলতে রাজি হন, তখন আমার মনে হয় যে একটা টেনশনে আমরা আছি, আমরা যে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে গেলে কি হবে, কিভাবে তিনি দেশে যাবেন, তিনি কি বিমানে করে যাবেন নাকি সড়ক পথে যাবেন
তারপর ভেতরে দেশে প্রবেশ করলে কি বিশৃঙ্খলা হবে নাকি, এগুলো এড়ানোর জন্য আমাদের এখন থেকে সরকারের একটা দায়িত্ব পালন করা উচিত। এবং দায়িত্ব পালন করার অর্থটা হচ্ছে যে এখন যারা কথা বলছেন সরকারের ভেতরে যে উস্কানিমূলক কথা বলছেন, এটা তারা বন্ধ করে তারা একটু, তাও তো রাজনীতিবিদ, এর মধ্যে অনেক জ্ঞানী গুণী গণ্যমান্য রাজনীতিবিদ আছেন বিএনপির মধ্যে, তাদের একটা ভাবা উচিত যে শেখ হাসিনা ঘোষণা করেছেন তার দেশে ফিরবেন। এখন এতদিন তো আমরা শুনছি দেশে শেখ হাসিনার বিচার হয়েছে, যেভাবেই একটা আপনার প্রশ্নমূলক একটা বিচার হয়েছে, তো সে বিচার প্রশ্নাতীত নয়, এবং তাকে কিভাবে নিয়ে আসবে, এক্সট্রাডিশনের কথা বলা হয়েছে। এখন তো প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই দেশে ফিরবেন বলেছেন। এখন তিনি যখন দেশে ফিরবেন তখন দায়িত্ব তার সরকারের উপর বেশি, যে আপনারা এটা কিভাবে দেখছেন, কিভাবে উনি আসলে এই প্রত্যাশাটা কিভাবে করেন, এই প্রত্যাশাটা মানে কিভাবে করেন, মানে বিএনপি আওয়ামী লীগের কথা বলার জায়গা কি আসলে আছে? কারণ শেখ হাসিনার সংবাদ সম্মেলনটার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা প্রকাশ করেছে তাদের ফেসবুক পোস্টে, সেখানে স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এসব এবং মাফিয়াদের কোনো জায়গা বাংলাদেশের রাজনীতিতে আর হবে না। এটা একটা কথা। শেখ হাসিনা এবং এই যে আপনি বললেন বিএনপি আর আওয়ামী লীগ, এরাই দুটো দল, বাংলাদেশের প্রধান দল, এটাই বাংলাদেশের রাজনীতিতে বহুদিন চলে এসেছে, কাজেই বিএনপি কে কথা বলতে হবে। বিএনপি এবার যে রাজনীতিটা সাজিয়ে ক্ষমতায় এসেছে, সংসদটা যেভাবে হয়েছে, তাতে আওয়ামী লীগ তো নাই, নির্বাচন হয়ে গেছে, আওয়ামী লীগ বাদ বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা এই মানে এক রকমের সাজানো গোছানো সংসদ রাজনৈতিক পরিস্থিতি ভেঙে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে পরিসর করে দেবে কেন? আওয়ামী লীগ কি তাদেরকে পরিসর করে দিয়েছিল? এই প্রশ্নটা তো সব সময় ওঠে। না, বিএনপির কথা যদি বলি, যে আপনি নির্বাচনের কথা বললেন, যে নির্বাচন তো হচ্ছে সাজানো একটা নির্বাচন, আমরা যেটা জানি, এবং বিএনপি নিজেও জানে একটা সাজানো একটা নির্বাচন। ক্ষমতায় আছে না, ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতায় আছে এবং এটাও জানে যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নেয়নি বা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে যে একটা ভ্যাকিউম, এখন আমি যদি কথা বলছি, আমি কোথাও একটা প্রতিযোগিতায় থাকি এবং আমার পাশে যিনি থাকবেন, আমার বিপক্ষে যিনি থাকবেন, তিনি নেই, তিনি ওইটার মধ্যে নেই বা তাকে আমি আসতে দিলাম না, তাহলে ওই যে বিজয়টা, ওইটা তো একটা হলো ভিক্টরি, যেটা আমরা বলি। তো এটা বিএনপিকে বোঝা উচিত যে বিএনপি একটা দেশে পুরোপুরি একটা গণতান্ত্রিক ব্যবস্থা আনতে হলে ওই কথাটি তারা মাথায় রাখতে হবে, স্বীকার করতে হবে, পাবলিকলি না বললেও, যে নির্বাচনটি যে যেমন একটি ফলপ্রসূ একটা ভালো নির্বাচন হতো আওয়ামী লীগ থাকলে, বিএনপি থাকলে, সেই ধরনের নির্বাচনটি হয়নি। আরেকটা কথা যেটা আপনি বললেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটা, সেই স্টেটমেন্টটা দিয়েছেন, মন্তব্যটা করেছেন, এখন রাজনীতিতে অনেক ক্ষেত্রে দেখা গেছে পাবলিকলি কিন্তু প্রকাশ্যে অনেক কিছু বলা হয়, কিন্তু আবার ভেতরে, যেমন আমরা দেখেছি, আবার ঘুরে অতীতে যেতে হয়, পাকিস্তানে আমলেই যেতে হয়, যে আমরা দেখেছি যে ৭১ সালে কিন্তু পাকিস্তান সরকার, ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের স্টেটমেন্ট দিয়ে রাখতো, কিন্তু আবার ভেতরে কিন্তু আবার একদম অ্যাকোমোডেটিং একটা বিষয় ছিল। তো আমি ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে কথা, যে বিবৃতিটা দিয়েছে, ওটাকে আমি একটা গুরুত্ব দেই না। গুরুত্বপূর্ণ হ্যাঁ দেই ভাষার জন্য, যে ভাষা তারা ব্যবহার করেছে এটা ডিপ্লোম্যাটিক ভাষা হতে পারে না। এটা খুব দুঃখ পেয়েছি আমরা, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভালো কোনো ডিপ্লোম্যাট নাই, এটা এই ধরনের কি ভাষা হলো। তো এইগুলো আমি যেটা মনে করি যে এখন যেটা দরকার আমাদের, যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরবেন, আমরা এই জন্য বলছি, আমাদের বিশ্বাস যে তিনি ফিরবেন, যেহেতু অতীতে আমরা দেখেছি তিনি পরপর দুবার দেশে ফিরেছেন। ৮১ সালে ফিরেছেন দেশে, ৬ বছর পর দেশের বাইরে থেকে, বঙ্গবন্ধু হত্যার পর। তারপর আবার ২০০৭ সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, ১/১১ সরকার ওনাকে ফিরতে দিচ্ছিল না, তিনি ফিরেছেন। তো এবারও তিনি ফিরবেন। তো এটা বাংলাদেশ সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য না, মূলত বাংলাদেশ সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা হবে, তারা এটা কিভাবে দেখবেন। এবং শেখ হাসিনার নিরাপত্তা, তিনি দেশে ফিরবে তার নিরাপত্তা বিধান করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি, যেমন ফিলিপিন্সের কথা আমি প্রায় বলি, ১৯৮৩ সালে বেনিনো একুইনো
সেনেটর বেনিনো একুইনো ফার্ডিনান্ড মার্কোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন, অনেকদিন কারাবরণ করেছেন, পরে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমেরিকা চলে গিয়েছেন। তারপর তিনি ফিরলেন 83 সালে, তাকে বাধা দেওয়া হয়েছিল, ফার্ডিনান্ড মার্কোস মানা করেছিলেন আপনি আসবেন না, আসলে বিশৃঙ্খলা হবে। তো তিনি ফিরেছেন, কিন্তু তারপর আমরা কি দেখলাম, যে বিমান থেকে তিনি বেরোলেন ম্যানিলা বিমানবন্দরে, সাথে সাথে তাকে গুলি করে হত্যা করা হলো। এটা একটা। 2007 সালে পাকিস্তানে বেনজির ভুট্টোর কথা যদি আমরা ভাবি, অক্টোবর 2007 সালে তিনি দুবাই থেকে বহু বছর পর তিনি পাকিস্তানে ফিরলেন, পারভেজ মোশাররফ তখন ক্ষমতায়, এবং পারভেজ মোশাররফও এরাও কিন্তু বলেছেন আপনি ফিরবেন না, মানে এক কথায় পারভেজ মোশাররফ পরিষ্কার বলতে পারেনি কিন্তু নিরাপত্তা দিতে পারবেন না। পরে আমরা দেখেছি করাচি বিমানবন্দর থেকে বেনজির ভুট্টো তার বাড়ি যাওয়ার পথে 180 জন মানুষ মারা গেছে, ওই পথেই এত বোমা বিস্ফোরণ হয়েছে। বেনজির ভুট্টো বেঁচে গিয়েছেন, কিন্তু ঠিক 2 মাস পর রাওয়ালপিন্ডিতে তাকে হত্যা করা হলো। তো এই উদাহরণগুলো আমাদের সামনে আছে। তো শেখ হাসিনা আসবেন, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আসবেন এবং সরকারের দায়িত্ব হবে যে তিনি যখন আসবেন, হ্যাঁ ঠিক আছে ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে, অনেক ওনাকে হয়তো বিচারে উঠানো হবে, বিচার আদালতে উঠানো হবে, তিনি নিজেই বলেছেন আদালতে যাবেন। তো মূল দায়িত্বটা সরকার হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার যে মন্ত্রিসভা, তাদের একটা দায়িত্ব হবে একটা ব্যবস্থা করার, এবং আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আছে দেশের ভিতরে, যেমন সাবির হোসেন চৌধুরী, ওনার সাথে তার কথা বলতে পারেন যে আমরা এটা করতে চাই, আপনাদের নেত্রী আসবেন, তখন এটা আমরা কিভাবে করব আপনাদের সাথে আলোচনা করতে চাই। সাবির হোসেন চৌধুরীর মতো লোক হয়তো এই বাণীটা তিনি শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিবেন, তখন একটা 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 সমাধানে কি ধরনের সমাধান হয়, আদৌ সমাধান হয় কিনা এটা আমাদের দেখতে হবে। কিন্তু যদি সমাধান না হয় তখন বিএনপি জামাত যখন ক্ষমতায়, মানে একটা তো ভাগাভাগির সংসদ চলছে, বিএনপি জামাত জোট সরকারের সময় শেখ হাসিনা যখন সংসদে বিরোধী দলীয় নেত্রী, তখন তার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা হলো এবং তার সঙ্গে সে সময়কার সরকার জড়িত, সেটা নানাভাবে পরে প্রকাশিত হলো। এখন অবশ্য আবার আদালত থেকে সবাই ছাড়া পেয়ে গেছেন, কিন্তু মানে সরকার তখন বসে সংসদের বিরোধী দলীয় নেত্রীকে কিন্তু তার জনসভা করবার জন্য যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। সেই বিএনপি জামাত এখন কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হতে মানে সেই নিরাপত্তা দেবে? মানে শেখ হাসিনাকে হত্যা করে ফেলার যে আশঙ্কার কথা আপনি বলছেন, সেটা তো একটা গুরুতর আশঙ্কা, এবং সে আশঙ্কাও শেখ হাসিনার আছে বলে তিনি বলছেন সংবাদ মাধ্যমে, তবু তিনি ফিরবেন বলছেন। কিন্তু সেটা আসলে মানে সেটা কোন পরিণতি ডেকে আনবে? মানে বিএনপি জামাত জোট সরকার বা বিএনপি জামাত তাকে নিরাপত্তা দেবে, এটা একটু বাড়াবাড়ি আশা কিনা? না, এটা আমি এই জন্য বলছি যে অতীতের কথা আপনি বলছেন, তখন কিন্তু যেমন 21শে আগস্ট 2004 সালের কথা যদি বলি, সেই সময়কার রাজনীতি, সেটা কিন্তু সেই রাজনীতির সাথে কিন্তু আমরা আন্তর্জাতিক কোনো কিছু সম্পর্ক দেখছি না। কিন্তু ইদানিং বর্তমান যেটা হচ্ছে, আমরা যে ভূ রাজনীতি, জিও পলিটিক্স, এটা আমরা দেখছি যে ভারত সরকার এটা নিয়ে চিন্তিত, মার্কিন সরকার এটা নিয়ে চিন্তিত, ব্রিটিশ সরকার চিন্তিত, ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে চিন্তিত। অতএব এখন যে এই ধরনের পরিস্থিতি, পুরনো যেই ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আশা করার কোনো ঘটে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তারপরে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশে যারা রাজনৈতিক বন্দী আছেন এবং সাংবাদিক বন্দী আছেন, তাদের সম্বন্ধে বরাবর কথা বলে যাচ্ছেন। তো এখন যে বাংলাদেশটা কিন্তু এখন সবার নজরে আছেন, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের উপর ফোকাসটা করা হচ্ছে, তখন যেটা অতীতে 20-20 বছর আগে এটা হয়তো ছিল না। তো যেই জন্য, যার জন্য এই যে প্রেশারটা যে থাকবে, এই প্রেশারটা কিন্তু আওয়ামী লীগের উপর তো আছেই, যে শেখ হাসিনা যাবেন, এবং সরকারের উপরও এই চাপটা থাকবে যে হ্যাঁ বিএনপি আছে, জামাত আছে, তারা একসাথে কোনো এক সময় একসাথে